প্রথমে যে প্রবলেমটা বলছে রায়হান যে ভেক্টর যোগের সামান্তরিক বিধিটা, আসলে ভেক্টর যোগের সামান্তরিক বিধিটা প্রকাশ করতে গেলে বা দেখতে গেলে আমাদের ওই আগের যে ফর্মুলাটা আমরা জানি, যোগের যোগের যে বিধিটা আছে ওই যোগের সূত্রটাই আসলে এখানে এক্সপ্লেনেশন করা হয়েছে। সামান্তরিক বিধিটা আসলে কি বলছে যে কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর যদি ইউ এবং ভি এর মান ও দিক সূচিত হয়। আচ্ছা, আমরা আগে একটা সামান্তরিক আঁকি। ধরো আমরা যে কোনো একটা সামান্তরিক আঁকলাম, যে সামান্তরিকটাকে নামকরণ করা হয়েছে এইভাবে ও এ বি সি, এবং এটার দুটো কর্ণ নিয়ে নিচ্ছি আমরা। ধরো এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ। আচ্ছা, কর্ণ মনে হয় আমার দুইটা দরকার নেই, একটা দরকার আছে। আচ্ছা, ওকে। সো এবার আসেন এই যে সামান্তরিকের মধ্যে যে বাহুগুলো আছে সেগুলোর মধ্যে আমরা দুইটা ভেক্টর ধরে নিচ্ছি। একটা ভেক্টর হচ্ছে এইদিকে, ধরো ইউ ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে আমার এইদিকে, যেটা হচ্ছে ভি ভেক্টর। আচ্ছা, এখন কি বলছে, কোন সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা ও এ আর ও বি, এই দুটো হচ্ছে সন্নিহিত বাহু। ও এ ভেক্টরটাকে ইউ দ্বারা প্রকাশ করছি, ও বি ভেক্টরটাকে ভি দ্বারা প্রকাশ করলাম। ওই সামান্তরিকের যে কর্ণ ইউ ও ভি ভেক্টরের ধারক রেখার ছেদবিন্দুগামী, ইউ ও ভি ভেক্টরের ধারক রেখার ছেদবিন্দুগামী, তা দ্বারা ইউ প্লাস ভি ভেক্টরের মান ও দিক সূচিত হয়। আচ্ছা, তার মানে এইটা যদি ইউ হয় আর এটা যদি ভি হয়, এইটার ধারক রেখাটা কে? ও এ। এই ভেক্টরটার ধারক রেখা হচ্ছে আমার ও এ, আর এই ভেক্টরটার ধারক রেখা হচ্ছে ও বি। এখন এই ও এ আর ও বিটা কোন পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে? ও পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে ও থেকে সি এর দিকে যে কর্ণটা তৈরি হয়েছে সেই কর্ণটাকে বলা হয়েছে যে এই কর্ণটা হচ্ছে আমার এই দুইটার যোগফল রূপে লেখা যায়। কর্ণটা, সামান্তরিকের কর্ণটা আমরা কি করতে পারবো? ইউ আর ভি ভেক্টরের যোগফল রূপে প্রকাশ করতে পারবো। আচ্ছা, তো প্রমাণের মধ্যে কি করছি আমরা? কেমনে স্যার? হ্যাঁ, সেটা দেখি আমরা কিভাবে। আমরা দেখছি, একটু ওয়েট এন্ড সি। প্রথমটুকু ব্যাখ্যাটুকু তো আমরা বুঝছি প্রমাণের ভিতরে। পরের কাজগুলা কি করছে দেখেন। এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, তাহলে এটা ইউ মানে তো আমার এটাও, সরি, এটা ইউ মানে উপরেরটাও ইউ, আবার এটা ভি মানে এটাও ভি। তো এটা যদি আমার ভি ভেক্টর হয়, ও থেকে এর দিকে একটা ভেক্টর গেছে, আবার এ থেকে সি এর দিকে একটা ভেক্টর গেছে, ও থেকে এর দিকে একটা ভেক্টর গেছে, এ থেকে সি এর দিকে একটা ভেক্টর গেছে। এটা যেই দিকে গেছে এটাকে আমি ঠিক ওই দিকেই নিলাম। আবার এটা যেদিকে গেছে আমার যদি উপরেটা প্রয়োজন হয় আমি ওইটাকে ওই দিকেই নিব। আমার উপরেটা প্রয়োজন নাই আপাতত, আমি উপরেটা আপাতত নিচ্ছি না। তাই আমি যদি ত্রিভুজ ওএসি এর মধ্যে যোগের সূত্রটাকে অ্যাপ্লাই করি, যোগের সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি? আমরা এমনটা পাচ্ছি না, ওএ ভেক্টর প্লাস এসি ভেক্টর ইজ ইকুয়াল টু ওসি ভেক্টর। এমনটাই তো পাচ্ছি আমরা, তাই না? যেটাকে আসলে লেখা যায় এই ওএ ভেক্টর মানে হচ্ছে ইউ ভেক্টর, এসি ভেক্টর মানে হচ্ছে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ওসি ভেক্টর। আচ্ছা, পাইলাম। তার মানে ওসি ভেক্টর ইকুয়াল টু আমি ইউ প্লাস ভি ভেক্টর পাইলাম। এখন আসেন আবার কি করছে দেখেন, ওএসিবি সামান্তরিকের ওবি ও এসি সমান ও সমান্তরাল, ওবি ও এসি সমান ও সমান্তরাল। আচ্ছা, তাহলে এসি ইকুয়াল টু ওবি ইকুয়াল টু ভি, এটা একটু আগে আমরা বলছি যে এই এসি ভেক্টরের মান আর ওবি ভেক্টরের মানটা সেম মান হবে, সেটাই বলছে। এসি ভেক্টর ইকুয়াল টু ওবি ভেক্টর ইকুয়াল টু ভি। ত্রিভুজ বিধি কাজে লাগিয়ে ইউ প্লাস ভি ইকুয়াল টু ও এ প্লাস ওবি, ও এ প্লাস ওবি। আচ্ছা, মানে এই যে ইউ ভেক্টর, এই ইউ ভেক্টরটা কে ছিল? আমি এটা আগেই লিখে ফেলছিলাম, ও এ ভেক্টর ছিল প্লাস ভি ভেক্টর। আচ্ছা, এই ভি ভেক্টরটা কে ছিল? ভি ভেক্টরটা ছিল এসি ভেক্টর। তো এসি ভেক্টর যেই কথা, ওবি ভেক্টর একই কথা না? এসির পরিবর্তে তো আমি চাইলে ওবিও লিখতে পারি, তাই না? তো তাই করছে আর কি, এসির পরিবর্তে ওরা ওবি ভেক্টর বসাই দিছে, তো হয়েই তো গেল। তার মানে ও এ প্লাস ওবি ইকুয়াল টু আমি ওসি ভেক্টর পাচ্ছি। এখন আপনি মান বসাই দেন। এই ও এ মানে কি? ও এ মানে হচ্ছে ইউ, ওবি মানে হচ্ছে কি ভি, আর ওই ওসি মানে কি ইউ প্লাস ভি। হয়েই তো গেল। মানে কর্ণ ইকুয়াল টু আমরা ইউ প্লাস ভি পেলাম। কি সমস্যা এটা? না, হ্যাঁ স্যার, ও এর জায়গায় কি বিসি? সামান্তরিকের সূত্রটার মধ্যে আসলে বলছে যে ও এ যদি আমার একটা ভেক্টর হয় আর ওবি যদি একটা ভেক্টর হয়, তাহলে এই ও এ ভেক্টরটা আর ওবি ভেক্টরটা যোগ করলে হবে ওসি ভেক্টর। এটা আপনাকে প্রুফ করতে বলছে। এখন আপনি যেভাবে এই দুটাকে যোগ করতে পারেন, আমি যদি আরেকটা স্ক্রিনশট দিয়ে রাখো দিছো। জি স্যার। আচ্ছা, মানে সামান্তরিকের যে সূত্রটা আমাদের মানে বইতে বলা আছে সেই সূত্রানুসারে আমি এমনটা বলতে পারি যে আমাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? ও
ওএ ভেক্টর প্লাস ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু, আমি ইউভি নিলাম না, ধরো আমি ইউভি নিলাম না, আমি ইউভি ছাড়াই করতেছি, ওএ ভেক্টর প্লাস ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু, আমাকে প্রুফ করতে বলছে ওসি ভেক্টর, এটা আপনাকে প্রুফ করতে বলছে, আমি ইউভি ছাড়া করতেছি। তো ইউভি ছাড়া যদি আমি করি, প্রথমে আমি ওই কাজটাই করব, ত্রিভুজ ওএসি নিব, ত্রিভুজ ওএসি এর মধ্যে কি আছে, ওএ ভেক্টর প্লাস এসি ভেক্টর ইজ ইকুয়াল টু ওসি ভেক্টর, এমনটা। তার মানে এটা মনে হয় এক লাইনে আমি এখন শেষ করে দিতে পারতেছি, ওএ ভেক্টরটা সেম থাকলো, এখন এসি ভেক্টরের পরিবর্তে আমি কি লিখে দিতে পারতেছি, ওবি ভেক্টর লিখে দিতে পারতেছি, শেষ। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু, সাইড নোটটা দিয়ে দিবা, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু, শেষ। একদম 2 লাইনে আমার এটা শেষ হয়ে গেল। ধরো আমি ইউবি ছাড়া করলাম আর কি, জিনিসটা আসলে এইটাই বলছি, ইউবি প্রকাশ করলেও আমার এই এই জিনিসটাই বুঝাবে। এখন কি ক্লিয়ার? দেখো 289 পেজের দ্রষ্টব্যের মধ্যে যেটা বলা আছে, তিনটা বিন্দু এ বি সি সমরেখ হবে কখন, যদিও কেবল যদি এসি ভেক্টর এবি ভেক্টরের সংখ্যা গুণিতক হয়, এসি ভেক্টরটা এবি ভেক্টরের সংখ্যা গুণিতক হয়। হ্যাঁ তাই তো, মানে একটা সরল রেখায় যদি আমি, ধরো একটা সরল রেখা নিলাম, এই সরলরেখার মধ্যে যদি আমি তিনটা বিন্দু নেই, এ বি সি, ধরো তিনটা বিন্দু নিচ্ছি আমি যে কোনো শেপে বা যে কোনো মাপে। এখন বলছে এই এ বি সি তিনটা বিন্দু আমার সমরেখ কখন হবে, সমরেখ তখনই হবে যদিও কেবল যদি আমার, তো এখানে এসি একটা ভেক্টর প্রকাশ করতেছে, পুরোটাকে যদি আমি কাউন্ট করি, পুরোটা হচ্ছে আমার এসি ভেক্টর। আচ্ছা, পুরোটা হচ্ছে আমার এসি ভেক্টর, আর যদি আমি প্রথমটুকুকে কাউন্ট করি, প্রথমটুকু হচ্ছে আমার এবি ভেক্টর। তো বলছে এসি ভেক্টরটা এবি ভেক্টরের সংখ্যা গুণিতক হলে, এসি ভেক্টর যদি এবি ভেক্টরের সংখ্যা গুণিতক হয়, সংখ্যা গুণিতক মানে এই যে ওইটাই বুঝাইছে যে যদি এবির দ্বিগুণ কিংবা এবির 3 গুণ কিংবা এবির 2/3 যদি আমার ওই এসি হয়, ধরো আমি যদি মানে জাস্ট অ্যাজিউম দ্যাট, আমি জাস্ট কল্পনা করে নিচ্ছি বি বিন্দুটা এসি এর মধ্যবিন্দু, এটা আমি জাস্ট মনে করে নিচ্ছি, কারণ আমার কাছে কোনো মাপ নাই সেই জন্য। তো বি বিন্দু যদি আমার এসি এর মধ্যবিন্দু হয়, বি বিন্দু যদি আমার এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমি কি বলবো, এবি ভেক্টরটা সরি এই এসি ভেক্টরটা এবি এর দ্বিগুণ, আমি এরকম বলবো না যে এসি ভেক্টর ইকুয়াল টু 2ab ভেক্টর, এমনটা বলবো না রাহাত? জি স্যার। আমরা যদি ধরে নেই যে বি বিন্দুটা এসি এর মধ্যবিন্দু, এটা জাস্ট আমরা বোঝার জন্য ধরে নিচ্ছি, তো বি বিন্দু যদি এসি এর মধ্যবিন্দু হয়, তাইলে কি তোমার এই এসি মানে পুরাটা কি হবে, এইটুকুর দ্বিগুণ হবে না? সেইটাই বলছে যে এসি ভেক্টরটা তুমি পাচ্ছ কিভাবে, পাচ্ছ এবি কে দ্বিগুণ করে, এবি কে দ্বিগুণ করে মানে এবি এর গুণিতক দিয়ে। দ্বিগুণ মানে কি, আমরা গুণিতক কেমনে বের করি, 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা 5 দ্বারা যে কোনো সংখ্যা দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলেই তার গুণিতক বের হয়। আমি যদি তোমাকে এবি এর গুণিতক বের করতে বলি, তো এবি এর গুণিতকগুলো কি হবে, 2ab হবে, 3ab হবে, কিংবা হাফ এবি হতে পারে, 1/3ab হতে পারে, 1/4ab হতে পারে, অনেক রকমের অনেক কিছুই হতে পারে। এটা আমি জাস্ট 2ab তোমাকে বোঝানোর জন্য দেখাইলাম। এইটাই বলছে যে এসি ভেক্টর ইকুয়াল টু 2ab ভেক্টর, মানে কি এখানে বোঝাচ্ছে এই ভেক্টরটার দ্বিগুণ, মানে এই ভেক্টরটা এই ভেক্টরের সংখ্যা গুণিতক। এই ক্লিয়ার? স্যার 4ab দিলে কি হবে? হ্যাঁ 4ab নিতে পারো তুমি, অসুবিধা নাই তো, 4ab নেওয়া যায়। আমি যদি এসি 4ab দেই, তাহলে কি এটা ab এর 4 গুণ হবে এসি, তাহলে আমার চিত্রটা তখন চেঞ্জ হয়ে যাবে। তুমি যখন 4ab কাউন্ট করবা, তখন তোমার চিত্রটা কি রকম আসবে, তখন তোমার চিত্রটা আসবে, ধরো আমি দেখা যাচ্ছে কি উপরের লাইনটা, জি স্যার। আচ্ছা যখন আমি 4ab নিব, তখন ধরো আমি এমনটা করলাম, এই এই টোটালটাকে ধরো আমি ধরলাম এসি, এইটার মধ্যবিন্দু ধরো আমি নিলাম জি, আর এডি এর মধ্যবিন্দু ধরো আমি নিলাম বি। এই যে এখন রিপন যেটা বলছো যে 4ab থাকলে কি হবে, এখন আমার এসি কে আমি কি বলতে পারি, এই এবি এর 4 গুণ বলতে পারি। এই চিত্রানুসারে আমি এসি কে বলতে পারি আমার এবি ভেক্টরের 4 গুণ করলে হবে আমার এসি ভেক্টর, হতেই পারে, এটা তো জাস্ট আমরা কল্পনা করে নিচ্ছি। এই যদি জি এসি এর মধ্যবিন্দু হয়, আবার এডি এর মধ্যবিন্দু যদি আমার বি হয়, এডি এর মধ্যবিন্দু যদি আমার বি হয়, তার মানে কি এই পার্টটাকে 4 গুণ করলে তুমি পাচ্ছ এসি ভেক্টরটা। তাহলে ওই সেন্স থেকে আমি বলতে পারবো, এটা তো 2ab ছিল, তাহলে এই সেন্স থেকে আমি উপরের চিত্রের জন্য বলতে পারবো যে এসি ভেক্টর ইকুয়াল টু 4ab ভেক্টর। আমি তো আগেই বলছি যে কোনো কিছু হতে পারে, এখানে 2ab হতে পারে, 4ab হতে পারে, কিংবা ফ্র্যাকশনে আসতে পারে, মানে 1/3ab হতে পারে, 1/2ab হতে পারে, 1/4ab হতে পারে, যে কোনো রকমের অনুপাত সৃষ্টি হতে পারে, অসুবিধা নেই।
ওকে, তো এটা আই থিংক ক্লিয়ার। এবার আমরা পরেরটা চলে যাচ্ছি, মন্তব্য যেটা বলছে। দুটি ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হলে এবং তাদের দিক একই হলে তাদেরকে সদৃশ ভেক্টর বলা হয়। একটু বুঝেই দিছে, দুইটা ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হলে তাদের দিক যদি একই হয় তাহলে তাদেরকে সদৃশ ভেক্টর বলা হয়। দেখেন, অভিন্ন অথবা সমান্তরাল হলে এইটুকু হয়েছে সবার, তাহলে মুছে ফেলি। ডান, বাকিরা স্যার বলো। স্যার আমি এটা বুঝি নাই। কোনটা বুঝি নয়? স্যার, এটা বুঝো, এটা বুঝো নাই? জি স্যার। এটা তো খুবই সিম্পল জিনিস। মাহি বুঝছো? মাহি বুঝছো? স্যার কি স্যার এমসিকিউ এভাবে বল, কেউ তো বল। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি, দেখো। এটা খুবই সিম্পল জিনিস, তো আসলে এটা না বুঝার কিছু না। তো একটা সরল রেখা নিলাম, দেখি আমরা ভালো করে। একটা সরল রেখা নিলাম, একটা সরল রেখার মধ্যে এ একটা বিন্দু, সি একটা বিন্দু, আর ধরো বি একটা বিন্দু, এখন আমি এটা একটু অন্যভাবে করতেছি। সাপোজ তোমাকে বলে দিলাম এসির মান হচ্ছে ধরো 10 মিটার, আর এবির মান ধরো আমি তোমাকে বলে দিলাম 2 মিটার। আমি তোমাকে মান দিয়ে দিলাম যে এবির মান হচ্ছে 2 মিটার আর এসির মান হচ্ছে 10 মিটার। এখন আমি যদি এসির মানকে 10 মিটার ধরি, এবির মানকে যদি 2 মিটার ধরি, তাহলে কে কার কত গুণ হচ্ছে এটা বের করতে গেলে আমরা কি করব? আমরা তো আসলে রেশিও করব, মানে অনুপাত করব। আচ্ছা, আমি যদি এবি আর এসির রেশিও বের করি তাহলে আমার কি আসতেছে? 2:10। 2:10 মানে 2 দ্বারা ভাগ করলে হবে 1:5। তার মানে হচ্ছে দেখো, এবি আর এসি এর অনুপাত করলে হচ্ছে 1:5। তার মানে একজনের 5 গুণ করলে আরেকটা পাওয়া যাচ্ছে। কার 5 গুণ করে তুমি কোনটা পাচ্ছ? এবি এর 5 গুণ করলে তুমি এসি কে পাচ্ছ। এবি এর 5 গুণ করলে তুমি এসি কে পাচ্ছ, তার মানে কি আমি এখান থেকে কি লিখতে পারি না এরকম যে এসি ইকুয়াল টু 5 এবি? লিখতে পারি? রাহাত, জি স্যার। যদি এসি ইজ টু এবি ইজ টু এসি ইকুয়াল টু যদি আমার 1:5 হয় অনুপাত করলে, এটা নিচের ক্লাসের ম্যাথ, অনুপাত করে যদি আমি 1:5 পাই, তাহলে আমি কি এখান থেকে বলতে পারি না যে এসি ইকুয়াল টু 5 এবি? এসি ইকুয়াল টু 5 এবি মানে কি? এবি এর গুণিতক করলে, মানে এবি এর গুণিতকটা তুমি কেমনে বের করবা? গুণিতক বের করার নিয়ম কি জানি আমরা? যে কোনো সংখ্যার গুণিতক বের করতে গেলে কি করতে হয়? ভিন্ন ভিন্ন সংখ্যা দ্বারা বা বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ দিলে তো আমি গুণিতক পেয়ে যাই, তাই না? যেমন ধরো আমি তোমাকে বললাম 10 এর গুণিতক বের করো। 10 এর গুণিতক বের করতে গেলে কি করবে? তুমি 10 এর ঘরে নামটা বলবা, 10 এর 1 দিয়ে গুণ করলে কি হবে, 10 এর 2 দিয়ে গুণ করলে কি হবে, 3 দিয়ে গুণ করলে কি হবে, এমনটা। তাই বুঝাইছে এখানে। তো তুমি এবি এর মান ছিল কত? 2 মিটার। এবি এর মান ছিল আমার 2 মিটার। এখন এবি কে 5 গুণ করলে আমি পাচ্ছি কোনটা? এসি। এবি কে 5 গুণ করে আমি পাচ্ছি এসি। তার মানে কি এবি এর সংখ্যা গুণিতক কে? এসি না? জি স্যার। এবার কি ক্লিয়ার? ধরো আমি এটা একটা সামান্তরিক ধরলাম, যদিও আমার এটা সামান্তরিকের শেপ হয় নাই, আমি জাস্ট ধরে নিলাম যে এটা একটা সামান্তরিক। এটা যদি একটা সামান্তরিক হয় এবং এই দুটো যদি আমার কর্ণ হয়, এসি একটা কর্ণ আর বিডি একটা যদি কর্ণ হয়, এই কর্ণ দুটো মনে করো ও বিন্দুতে ছেদ করলো, তাহলে ধরো বি থেকে ওর দিকে একটা ভেক্টর যাচ্ছে, ও থেকে ডি এর দিকে একটা ভেক্টর যাচ্ছে। আচ্ছা, প্রথম জিনিসটা কি বলছে? দুটো ভেক্টরের ধারক রেখা যদি অভিন্ন হয় বা সমান্তরাল হয় এবং তাদের দিক একই হয়। আচ্ছা, অভিন্ন মানে কি? এই যে দেখো বিও ভেক্টরটা আর এই যে ওডি ভেক্টরটা, এই দুটো ভেক্টরের ধারক রেখা কি সেম না? এই দুজনের বিও ভেক্টরের ধারক রেখা কে? বিডি। আবার ওডি ভেক্টরের ধারক রেখা কে? তাও কিন্তু বিডি। বিও ভেক্টরের ধারক রেখাটা কে? বিডি। মানে বিও ভেক্টরটা কোন রেখায় অবস্থিত? বিডি রেখায় অবস্থিত। আবার এই যে ওডি ভেক্টর, এটা কোন রেখায় অবস্থিত? সেটাও কিন্তু বিডি রেখায় অবস্থিত। এটাই বলছে যে ধারক রেখা যদি অভিন্ন হয় অথবা যদি সমান্তরাল হয় এবং তাদের দিক যদি একই হয়। সমান্তরাল হয় মানে ধরো বি থেকে এর দিকে একটা ভেক্টর যাচ্ছে, জাস্ট ধরে নাও বি থেকে এর দিকে একটা ভেক্টর যাচ্ছে এবং সি থেকে ডি এর দিকে একটা ভেক্টর যাচ্ছে। এখন দেখেন
এই যে বি এ ভেক্টরটা, বি এ যদি আমি একটা ভেক্টর ধরি আর সিডি কে যদি আমি একটা ভেক্টর ধরি, এই দুইটা ভেক্টরের ধারক রেখা সমান্তরাল এবং তাদের দিকটা কি সেম দিকে যাচ্ছে না? সমান্তরাল এবং তাদের দিকটা কি সেম দিকে যাচ্ছে না? কারো কোনো রেসপন্স জি নাই? স্যার। আমরা কি আছি সবাই? জি স্যার, আসছি স্যার। রেসপন্স করেন একটু, রেসপন্স না করলে তো বুঝতে পারছি না আমি যে আপনারা আসলে কি আছেন না নাই। বি থেকে এর দিকে একটা ভেক্টর যাচ্ছে, সি থেকে ডি এর দিকে একটা ভেক্টর যাচ্ছে। এখন বি এ ভেক্টরটা আর সি ডি ভেক্টরটা, এই দুটো ভেক্টর তো সমান্তরাল ভেক্টর, রাইট? এবং জি তাদের স্যার। তাদের দিকটাও তো সেম। বি থেকে এর দিকে নিচ থেকে উপর দিকে যাচ্ছে, সি থেকে ডি এর দিকে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। যেহেতু তোমার দিকটা সেম এবং এই ভেক্টর দুটো যেহেতু সমান্তরাল ভেক্টর, তাহলে আমি এদেরকে বলতে পারি সদৃশ ভেক্টর। তাহলে এই ভেক্টর মানে এইরকম কোন ভেক্টর থাকলে সেই ভেক্টরকে বলতে পারি আমরা সদৃশ ভেক্টর। এটাই বলছে যে দুইটি ভেক্টরের স্যার। ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল হলে এবং তাদের দিক যদি একই হয় তাহলে তাদেরকে সদৃশ বা সিমিলার ভেক্টর বলা হয়। হ্যাঁ বলো আমিন। স্যার আমিন বলো। সদৃশ ভেক্টর ভেক্টর আর সমান ভেক্টর কি স্যার সেম জিনিস? অনেকটা সেম। সদৃশের জিনিসটার মূল বেসিকটা কিন্তু আমরা জেনারেল ম্যাথের চ্যাপ্টার 14 না 15 কোন একটা চ্যাপ্টারে, জ্যামিতির একটা চ্যাপ্টারে মনে হয় আমরা করছিলাম কি জেনারেল ম্যাথে অনুপাত ও সমানুপাত একটা চ্যাপ্টার ছিল না, চ্যাপ্টার 14 না 15? জি স্যার। তো ওই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমরা সদৃশের জিনিসটা পড়ছিলাম, তাই না? সদৃশ বলতে মূলত মানে একই রকমের বোঝানো হয়, একদম এক্সাক্ট না, সমান না। সদৃশ বলতে যে সমান হবে ব্যাপারটা এরকম না, কাছাকাছি, একই রকমের। বুঝছি কি? জি স্যার। আচ্ছা মাহি কি বলবা বলো। জি স্যার, বুঝাইতেছিলাম। বুঝি নাই। মানে জি স্যার, এইটা হ্যান্ড রাইজ করে বুঝাইতেছিলাম ও আচ্ছা রিঅ্যাকশন। আচ্ছা ঠিক আছে। তার মানে যদি দুইটা ভেক্টর একই সরলরেখায় অবস্থিত হয়, মানে ধারক রেখা যদি সেম হয়, কিংবা দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, সমান্তরাল এবং একই দিকে হয়, তাহলে এই রকমের ভেক্টরকে সদৃশ ভেক্টর বলা যায়। তাহলে আমি বলতে পারি বিইউ ভেক্টর আর ওডি ভেক্টরটা হচ্ছে সদৃশ ভেক্টর, কিংবা বিএ ভেক্টর আর সিডি ভেক্টরটাও হচ্ছে আমার সদৃশ ভেক্টর। সদৃশ আমি দুইটারই বলতে পারি, এই দুইটাকেও আমি সদৃশ বলতে পারি, এই দুইটাকেও আমি সদৃশ বলতে পারি, আবার এই দুইটাকেও কিন্তু আমি সদৃশ বলতে পারি, এই বলছে। আর খ নম্বর পয়েন্টটা বলছে যে ভেক্টরের দৈর্ঘ্য 1 একক তাকে একক ভেক্টর বলে। এটা তার বোঝানোর কিছু নাই, যে ভেক্টরের দৈর্ঘ্য 1 একক তাকে একক ভেক্টর বলে। এটা আশা করছি আমরা বুঝতেই পারছি। ওকে, এবার নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এটা ক্লিয়ার হয়েছে? এটা কার প্রবলেম ছিল? এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার রিপন? রিপন কি আছে? একটু স্যার, একটু ওঠানো বাকি আছে। আচ্ছা উঠাও। রিপন কি আছে? ও মনে হয় জয়েন দিয়ে গেছে। রিপন, রিপন তুমি কি আছো? আনমিউট করে কথা বলো। অবস্থান ভেক্টরটা আসলে কিছুই না, অবস্থান ভেক্টরটা অলরেডি আমরা কিন্তু মানে দেখে ফেলছি, অবস্থান ভেক্টরের ইয়াটা বেসিকটা। তো জিনিসটা এরকম, ধরো যদি এটা একটা ত্রিভুজ ধরি, আমি এটাকে যদি আমি একটা ত্রিভুজ ধরি এবং একটা বিন্দুকে যদি আমি ও বিন্দু নেই, একটাকে যদি আমি এ বিন্দু নেই, একটাকে যদি আমি বি বিন্দু নেই, এমনটা যদি হয়, ও এ বি যদি আমার একটা ত্রিভুজ হয়, একটা যদি ও বিন্দু হয়, একটা এ বিন্দু হয়, একটা বি বিন্দু হয়, তাহলে ধরো ও থেকে এর দিকে একটা ভেক্টর যাচ্ছে, ও থেকে বি এর দিকে আমার একটা ভেক্টর যাচ্ছে, আর এ থেকে বি এর দিকে একটা ভেক্টর যাচ্ছে, এরকম। কিংবা অন্য যে কোনো রকমের হতে পারে। আমরা জাস্ট আমাদের মতো করে যে জাস্ট থিঙ্ক করে নিলাম, একটা চিহ্ন ও থেকে এর দিকে, একটা চিহ্ন ও থেকে বি এর দিকে, একটা চিহ্ন এ থেকে বি এর দিকে। আচ্ছা, অবস্থান ভেক্টর নিতে গেলে মনে রাখবো আমরা অবস্থান ভেক্টরটা মূলত হিসেব করা হয় একটা বিন্দুর সাপেক্ষে, একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে। যেমন এখানে আমরা তিনটা ভেক্টর দেখতে পাচ্ছি, একটা ভেক্টর হচ্ছে ও এ ভেক্টর, একটা হচ্ছে আমার ও বি ভেক্টর, আর একটা হচ্ছে আমাদের এ বি ভেক্টর। আচ্ছা,
এখন এই ওয়ে ভেক্টরটাকে আমি এমন ভাবে প্রকাশ করতে পারি যে ওয়ে ভেক্টর মানে কি ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। এটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে, মানে ওয়ে যে ভেক্টরটা আছে আমাদের সেই ভেক্টরটা মূলত কি, সেই ভেক্টরটা মূলত ও বিন্দুর সাপেক্ষে আমি যদি অবস্থান ভেক্টর প্রকাশ করতে যাই, ধরো এটাকে ইউ ধরে নিলাম আর এটাকে ধরো ভি ধরে নিলাম। ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরটাকে আমরা কি ধরলাম, ও বিন্দুর সাপেক্ষে আমার এ বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম। আবার ও বি যে ভেক্টরটা ছিল সেটাকে কি করব, একই রকম, শুধু ও বিন্দুর সাপেক্ষে আমি বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরব। আমি ডট ডট দিয়ে দিলাম, ডট ডট মানে একই রকমই বোঝাচ্ছে, এটা বুঝে নিও। আচ্ছা, আর এ বি তে আমি পরে যাচ্ছি, এ বি তে আমি এখন যাচ্ছি না, এ বি তে পরে যাচ্ছি। এখন ধরো যদি আমি ও এ ভেক্টরের অবস্থান ভেক্টরটাকে ইউ দ্বারা প্রকাশ করি এবং ও বি ভেক্টরের অবস্থান ভেক্টরকে যদি আমি ভি দ্বারা প্রকাশ করি, ও এ ভেক্টরের অবস্থান ভেক্টর ইউ মানে হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর ইউ। আচ্ছা, আবার ও বি ভেক্টরের অবস্থান ভেক্টর ভি মানে হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর ভি। যখন অবস্থান ভেক্টরের কথা বলা হবে তখন মনে রাখতে হবে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে হয়। অবস্থান ভেক্টর মানে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে হয়। আমি ও ভেক্টর এবং ও বি ভেক্টর দুইটা ভেক্টরের বেলাতেই একটা নির্দিষ্ট বিন্দু আমি ও ধরে নিলাম যে ও হচ্ছে আমার একটা নির্দিষ্ট বিন্দু। এখন ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম আমরা কাকে, ইউ কে, আর ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরছি আমরা কাকে, ভি কে। আচ্ছা হইল। তাহলে আমরা যদি এইটার মধ্যে ভেক্টর যোগের সূত্র বা বিয়োগের সূত্র অ্যাপ্লাই করি, এই টোটাল জিনিসটার মধ্যে যদি আমি যোগের সূত্র বা বিয়োগের সূত্র অ্যাপ্লাই করি, এখানে আমরা দুইটাই অ্যাপ্লাই করতে পারবো। কেউ চাইলে আমরা ডিরেক্ট বিয়োগ দিয়েও করতে পারি, কেউ চাইলে আমরা ডিরেক্ট যোগ দিয়েও করতে পারি। আমি ডিরেক্ট বিয়োগ দিয়ে করছি। বিয়োগের সূত্রটা আমাদের কি রকম ছিল, বিয়োগের সূত্রটা ছিল আমাদের এরকম, যখন একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর দুই দিকে যায় তখন সেখানে বিয়োগের সূত্র আসে। এখন দেখো ও থেকে একটা ভেক্টর যাচ্ছে এর দিকে আর ও থেকে একটা ভেক্টর যাচ্ছে বি এর দিকে। আমি যদি এই ও এ বি ত্রিভুজের মধ্যে, আমি উপরে লিখতেছি, ত্রিভুজ ও এ বি এর মধ্যে যদি আমি বিয়োগের সূত্রটাকে অ্যাপ্লাই করি, ত্রিভুজ ও এ বি এর মধ্যে যদি আমি বিয়োগের সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে আসলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা এমন ভাবে লিখতে পারি যে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি ভেক্টর। আমরা নিশ্চয়ই জানি যে বিয়োগের সময় কোন বিন্দু আগে আসে, বিয়োগের সময় আমাদের প্রান্ত বিন্দু আগে আসে। তা আমি যদি ও বি ভেক্টর থেকে ও এ ভেক্টরকে মাইনাস করি তাহলে আমার এ হচ্ছে প্রান্ত বিন্দু, এ হচ্ছে আমাদের প্রান্ত বিন্দু, আর বি হচ্ছে আমাদের, মাইনাস করলাম কেন? আমরা নিলাম মাইনাসের সূত্র অ্যাপ্লাই করলাম। আমি তো আগেই বলছি যায় না? হ্যাঁ যাবে, আমি তো আগেই বলছি, প্রথমেই তো আমি বলছি আমরা চাইলে বিয়োগের সূত্র দিয়ে ডিরেক্ট করতে পারি, চাইলে আমরা যোগের সূত্র দিয়েও করতে পারি, ডাজন্ট ম্যাটার, একটাতে করলেই হইলো। যেই সূত্রানুসারে করতেছে ওই সূত্রের বেসিক ঠিক রেখে করলেই হইলো। আচ্ছা, তা আমি যদি এখানে বিয়োগের সূত্রকে অ্যাপ্লাই করি, আমি নিশ্চয়ই ও এ থেকে ওবি লিখতে পারবো না। কেন ও এ থেকে ওবি লিখতে পারবো না? আমার তো এ বি ভেক্টরের চিহ্নটা দেওয়াই আছে। এ বি ভেক্টরের চিহ্নটা কি দেওয়া আছে, এ থেকে বি এর দিকে বলা আছে। এ থেকে বি এর দিকে যেহেতু বলা আছে তাহলে আমি তো জানি যে বিয়োগের সময় কোনটা আগে আসে, বিয়োগের সময় প্রান্ত বিন্দু আগে আসে। তার মানে আমার এ বিন্দুটাকে প্রান্ত বিন্দু বানাইতে হবে। তো এই বিন্দুকে যদি আমি প্রান্ত বিন্দু বানাই তাহলে ডেফিনেটলি আমাকে ওবি থেকে ও এ মাইনাস করতে হবে। আচ্ছা করলাম, করে আমার এবি হইলো। এখন আমি যদি মানটা বসাই, দেখো মান বসালে আমরা কি পাচ্ছি, এবি ভেক্টর ইকুয়াল টু পাচ্ছি, ওবির মান কি ছিল, ওবি কে আমি কি ধরছিলাম, ওবি কে ধরছিলাম ভি। আচ্ছা, আর ও এটাকে আমি কি ধরছিলাম, ও এটাকে ধরছিলাম আমি ইউ। তার মানে আমরা রেজাল্ট পাচ্ছি কি, যে এবি ভেক্টর ইকুয়াল টু ভি মাইনাস ইউ, এবি ভেক্টর ইকুয়াল টু ভি মাইনাস ইউ। অর্থাৎ এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার অবস্থান ভেক্টর আমি পাচ্ছি এইরকম ভি মাইনাস ইউ। আচ্ছা, এখন এইটুকু বেসিক যদি বুঝে থাকি, এইটুকু বেসিক কি বুঝছি আমরা সবাই? এবার আসেন আসলে যেই জিনিসটা আমরা মূলত বুঝাইতে চাচ্ছিলাম, এগুলো আসলে আমাদের আলোচ্য বিষয় না, আমরা যেগুলো দেখাচ্ছিলাম এগুলা আননেসেসারি থিং দেখাচ্ছিলাম, মানে প্রমাণটা দেখাচ্ছিলাম আর কি। তা আমাদের আসলে যেই জিনিসটা দরকার আমরা সেই জিনিসটাতে এখন যাচ্ছি। আমরা মাত্র বের করছি এরকম যে এবি ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর।
এই ভি ভেক্টরটা কে ছিল, কার অবস্থান ভেক্টর ছিল এটা? বি স্যার বিন্দুর ওবি। অবস্থান ভেক্টর না? ওবি মানে কি, ওটা কি জি, স্যার। বি বিন্দুর অবস্থান ভেক্টর না? জি স্যার। মানে জি, ও স্যার। বিন্দুর সাপেক্ষে বি এর অবস্থান ভেক্টর ছিল, তার মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, আর এই যে ইউ লিখছি আমরা, এই ইউটা কার অবস্থান ভেক্টর ছিল? এ এ বিন্দুর অবস্থান ভেক্টর ছিল। আচ্ছা, এখন দেখেন এবি ভেক্টর ইকুয়াল টু, মানে যে কোনো ভেক্টর ইকুয়াল টু ভি মানে হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। ভি মানে হচ্ছে, আমি যদি এবি ভেক্টরের কথা বলি, এবি ভেক্টরের কথা যদি আমি বলি, এখানে কিন্তু বি আমার প্রান্ত বিন্দু, এ আমার আদি বিন্দু, রাইট? জি স্যার। ইয়েস স্যার। যখন আমি এবি ভেক্টর বলবো মানে এ থেকে বি এর দিকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে মানে কি, বি বিন্দুটা প্রান্ত বিন্দু, এ বিন্দুটা আদি বিন্দু। তো তুমি এখানে কি পাইছো, যে এবি ভেক্টর ইকুয়াল টু পাইছো বি এর অবস্থান ভেক্টর থেকে এ এর অবস্থান ভেক্টরটাকে মাইনাস, তাই না? বি এর জি, অবস্থান স্যার। ভেক্টর মানে কি, বিটা কে ছিল, প্রান্ত বিন্দু না? আর এ কে ছিল, আদি বিন্দু না? তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, যে কোনো ভেক্টরের অবস্থান ভেক্টর বের করতে গেলে, যে কোনো ভেক্টরের অবস্থান ভেক্টর বের করতে গেলে তার প্রান্ত বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আদি বিন্দুর অবস্থান ভেক্টরকে মাইনাস করতে হয়। প্রান্ত বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আদি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে মাইনাস করতে হয়। এটাই মূলত আমাদের এই মানে অবস্থান ভেক্টরের মূল বেসিক বা মূল ফর্মুলা ছিল এটা। দেখেন আপনাদের বইতে লেখা আছে, কত নম্বর পেজে আছে অবস্থান ভেক্টরটা? 280। 280। হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা সূত্র দেওয়া আছে দ্রষ্টব্যের উপরে যে যদি দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকে, ধরো আমি বললাম এ একটা বিন্দু আর আমি বললাম বি একটা বিন্দু, এখন তোমাকে আমি এ বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিছি সাপোজ ইউ, আমি বলে দিলাম সাপোজ এ বিন্দুর অবস্থান ভেক্টরটা ইউ, আর বি এর অবস্থান ভেক্টরটা আমি তোমাকে মনে করো বলে দিলাম ভি। যদি এ এর অবস্থান ভেক্টর ইউ হয় আর বি এর অবস্থান ভেক্টর যদি বি হয়, আচ্ছা তারপরে কি বলছে, তাদের সংযোজক রেখাংশ দ্বারা সূচিত ভেক্টর। তাইলে এই এ আর বি যদি আমি জয়েন করে দেই এবং সেটাকে যদি এ থেকে বি এর দিকে প্রকাশ করি, সেটাকে যদি আমি এ থেকে বি এর দিকে প্রকাশ করি, তাহলে এই এবি ভেক্টরের অবস্থান ভেক্টরটা কি দাঁড়াবে? আমরা জানি অবস্থান ভেক্টর বের করার ফর্মুলা হচ্ছে প্রান্ত বিন্দুটা থেকে আদি বিন্দুটাকে মাইনাস করতে হয়। সো আমার এবি ভেক্টর ইকুয়াল টু, আমি বলবো এমন, এবি ভেক্টর ইকুয়াল টু আমরা বলবো এরকম ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। এইটাই আসলে অবস্থান ভেক্টরের মূল সূত্র, যে যে কোনো ভেক্টরের অবস্থান ভেক্টর বের করতে গেলে প্রান্ত বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আদি বিন্দুর অবস্থান ভেক্টরকে মাইনাস করতে হয়। যদি এ একটা বিন্দু হয়, বি একটা বিন্দু হয় এবং এ বি এর সংযোজক রেখাংশ যদি আমার এ থেকে বি এর দিকে যায়, তাহলে এবি ভেক্টরের মান বের করতে গেলে, মানে এবি ভেক্টরকে যদি আমি অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, বি এর অবস্থান ভেক্টর থেকে এ এর অবস্থান ভেক্টরকে মাইনাস করতে হবে, প্রান্ত বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আদি বিন্দুর অবস্থান ভেক্টরকে মাইনাস করতে হবে। এই সূত্রটাই আপনাদের বইতে বলছে দুটি বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকলে তাদের সংযোজক রেখাংশ দ্বারা সূচিত ভেক্টর ওই ভেক্টর দ্বয়ের প্রান্ত বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ করে পাওয়া যায়। এটাই বলছে আপনাকে প্রশ্নে, মানে বইতে। কারো কোনো প্রশ্ন আছে এখন? কারো কোনো প্রশ্ন আছে? স্যার, বলো। স্যার, আমরা কি সবসময় কি প্রান্ত বিন্দুকে কি ভি ভেক্টর দিয়ে প্রকাশ করি? না, এটা আমি জাস্ট দেখালাম, তুমি যে ভি দিয়েই ধরবা এমনটা না, তুমি চাইলে ইউ ধরতে পারো, চাইলে এ ধরতে পারো, ছোট হাতের এ ধরতে পারো। ও আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, অবস্থান ভেক্টর কিন্তু আমরা সবসময় স্মল লেটারে প্রকাশ করি, এটা মাথায় রাখতে হবে। অবস্থান ভেক্টরকে আমরা সবসময় স্মল লেটারে প্রকাশ করি। এখন তোমার যেটা খুশি সেটা দিয়ে তুমি ধরো, যতগুলো আলফাবেট জানো, কয়টা আলফাবেট? 26টা না? 26টা আলফাবেটের মধ্যে যে কোনো একটা আলফাবেট দিয়ে তুমি ধরো, ধরলেই হইলো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে তো মানে ধরতে বলবে না পরীক্ষায় প্রশ্নে, তোমাকে নিশ্চয়ই পরীক্ষার প্রশ্নে যদি এইখান থেকে কোনো প্রশ্ন আসে ডেফিনেটলি তোমাকে উল্লেখ করে দিবে যে যদি এই বিন্দুর অবস্থান ভেক্টর এইটা হয় এবং ওই বিন্দুর অবস্থান ভেক্টর ওইটা হয়, তাহলে এদের সংযোজক রেখাংশের অবস্থান ভেক্টরটা কি হবে সেটা লিখো। তোমাকে পরীক্ষা হয়তো এমন ভাবে কোনো প্রশ্ন করবে, ঠিক আছে? তোমাকে ধরে নিতে কোনো কিছু বলবে না। যে আমরা যে অবস্থান ভেক্টর বের করতেছি এটা তো একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে বের করতেছি। যেমন যখন তুমি এ বিন্দুর অবস্থান ভেক্টর বের করছো কিংবা বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করছো, তখন কিন্তু তুমি ও একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে করছো। অবস্থান ভেক্টর বের করতে গেলে একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ধরতে হয়।
তা আমরা যে এখানে ধরো ওয়ে ভেক্টরটাকে তো ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর বলছিলাম এবং ও বি ভেক্টরকে বলছিলাম ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখানে কার সাপেক্ষে তুমি করতেছো? ও বিন্দুর সাপেক্ষে। যার সাপেক্ষে তুমি অবস্থান ভেক্টরটাকে নির্ণয় করতেছো ওই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। এই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। এখন আমাকে প্রশ্নে বলে মানে এখানে ওরা দ্রষ্টব্যে এই জিনিসটাই বলছে যে যদি মূল বিন্দু ভিন্ন ভিন্ন অবস্থানে হয়, অর্থাৎ যদি আমরা একের অধিক বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে যাই, একের অধিক কোনো বিন্দুর সাপেক্ষে যদি কোনো বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা যদি বের করতে যাই, সেক্ষেত্রে অবস্থান ভেক্টর আমার ভিন্ন ভিন্ন হতেই পারে। হ্যাঁ হতেই পারে, স্বাভাবিক। আমি ও একটা ভেক্টর মানে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর বের করছি। এখানে আমি যদি এই পাশে আরেকটা কোনো বিন্দু নিই, ধরো এই পাশে একটা বিন্দু নিলাম পি বিন্দু, এখন পি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর যা হবে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কি তাই হবে? নিশ্চয়ই না। জি স্যার। বুঝতে পারছো যে জি, স্যার। যদি আমরা অবস্থান ভেক্টর মানে মূল বিন্দু যদি আমরা দুইটা নেই মানে একের অধিক নেই, মূল বিন্দু কোনটাকে বলি? যার সাপেক্ষে তুমি অবস্থান ভেক্টরটাকে নির্ণয় করতে চাচ্ছ। তো তুমি যদি এখানে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো কিংবা পি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, যখন পি এর সাপেক্ষে করবা তখন মূল বিন্দু কাকে বলবা? পি কে বলবা। তো এটাই বলছে যে যদি ভিন্ন ভিন্ন বিন্দুর সাপেক্ষে কখনো অবস্থান ভেক্টর নির্ণয় করতে যাই আমরা, ভিন্ন ভিন্ন বিন্দু মানে মূল বিন্দু যদি আমার একের অধিক হয়, মূল বিন্দু যদি আমার একের অধিক হয় তাহলে অবস্থান ভেক্টর একের অধিক হবে, এটাই স্বাভাবিক, এবং ভিন্ন ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর একটাই হবে, অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর ইউ বলছো তুমি এখানে, ঠিক আছে। কিন্তু পি এর সাপেক্ষে এর অবস্থান ভেক্টর কিন্তু ইউ হবে না। তাহলে পি এর সাপেক্ষে এর অবস্থান ভেক্টর আমি অন্য কিছু দ্বারা প্রকাশ করতে পারি, সেটাই বুঝাইছে। আচ্ছা, আরেকটা কথা বলছে দেখেন, নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয়ের সমাধানে, নির্দিষ্ট কোনো প্রতিপাদ্য বিষয়ের সমাধানে এই বিষয়ের বিবেচনাধীন সকল বিন্দুর অবস্থান ভেক্টর একই মূল বিন্দুর সাপেক্ষে ধরা হয়। অর্থাৎ নির্দিষ্ট একটা জিনিসের সাপেক্ষে, ধরো আমি একটা নির্দিষ্ট ত্রিভুজের কথা বলতেছি, যেমন আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট ত্রিভুজ দিয়ে বুঝাইছি, ও এ বি একটা নির্দিষ্ট ত্রিভুজ দিয়ে বুঝাইছি। এখানে এই একটা নির্দিষ্ট ত্রিভুজ বা একটা নির্দিষ্ট জিনিসকে যখন তুমি আলোচনা করতে যাবা বা বুঝাতে যাবা, তখন তুমি ডেফিনেটলি একটা মূল বিন্দুর সাপেক্ষেই কিন্তু সব বিন্দুর অবস্থান ভেক্টরকে বলবা। অর্থাৎ এই যে এর অবস্থান ভেক্টরকে বলছি আমরা ইউ এবং বি এর অবস্থান ভেক্টর যে বলছি ভি, এটা একটা নির্দিষ্ট চিত্র এবং একটা নির্দিষ্ট চিত্রের সাপেক্ষে যখন করি তখন আসলে আমরা একের অধিক বিন্দু দিয়া করি না, কখনো আমরা একটা নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে করি। অর্থাৎ এ এবং বি এর অবস্থান ভেক্টরটা তুমি ডেফিনেটলি একটা নির্দিষ্ট বিন্দু যেটা ছিল ও বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু যেটা ছিল ও বিন্দুর সাপেক্ষে তুমি এ আর বি এর অবস্থান ভেক্টরটাকে প্রকাশ করবা। সেটাই বলছে যে একটা নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয়ের সমাধানে এই বিষয়ের বিবেচনাধীন সকল বিন্দুর অবস্থান ভেক্টর একই মূল বিন্দুর সাপেক্ষে ধরা হয়। তুমি যে এখানে এ আর বি এর অবস্থান ভেক্টর বের করতেছো সেটা তুমি একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে করতেছো যেটা হচ্ছে ও বিন্দু, এই কথাটাই বলছি। আর কারো কোনো প্রশ্ন? স্যার। জি স্যার। আচ্ছা, তো জিনিসটা এমনই ছিল যে যদি আমরা জানি একটা ভেক্টর বের করতে গেলে কি করতে হয়, একটা ভেক্টর যখন বের করতে যাই আমার একটা রেখা লাগে, একটা রেখাংশ লাগে। যেমন এসি ভেক্টর কোন রেখায় আছে? এসি রেখায় আছে। কিন্তু যদি আমি এমনটা বলতাম যে এ ভেক্টর, এ ভেক্টর মানে এটা তো কোনো রেখাই হতে পারে না। কেন রেখা হতে পারে না? এ ভেক্টর এ থেকে এর দিকে, এ থেকে এর দিকে, তো এ তো একটা বিন্দু, এ যেহেতু একটা বিন্দু তার মানে একটা বিন্দুর কোনো দৈর্ঘ্য নাই, কোনো প্রস্থ নাই, কিছুই নাই। বিন্দুর যেহেতু কোনো দৈর্ঘ্য প্রস্থ নাই, তার মানে যখন একটা বিন্দুতেই একটা বিন্দুর ভেক্টর যখন তুমি বলবা তখন ওইটাতে আসলে কোনো ভেক্টর হতেই পারে না। কোনো ভেক্টর হতে পারে না মানে কি? এটাকে আমি শূন্য ভেক্টর চাইলে বলতে পারি, এই আর। আচ্ছা,